নেশার টানে পালালো ধৃত। নেশার টানেই পুলিশের জালে ধরা পড়েছিল, আবার পুলিশের চোখে ধুলো দিয়ে আদালত থেকে চম্পট দিল সে। মত্ত অবস্থায় গন্ডগোলের অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তাকে। বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধির থেকে আরো ডিটেলে জানবো। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে, কিভাবে পালালো? দেখো, একেবারে গত শনিবার কিন্তু এই অভিযুক্তকে মদ্যপ অবস্থায় অশান্তি ছড়ানোর জন্য পরিবারী পুলিশ গ্রেফতার করে। আদালতে তোলার সময় কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এই অভিযুক্ত। পালিয়ে কিন্তু ঢোকে ফের নিজের এলাকায়, অর্থাৎ নেপালে। কিন্তু দেখা যায় নেশার টানে ফের সে সীমান্ত এলাকায় আসে এবং গতকাল রাতে ফের এই অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। মূলত আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কিন্তু গতকাল তাকে গ্রেফতার করা হয় এবং ভারতীয় যে ন্যায় সংহিতা 262 সেই ধারায় তাকে কিন্তু আজকে গ্রেফতার করে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। মূলত এই যে অভিযুক্ত বিকাশ কার্কি আদালত থেকে পালিয়ে যাওয়ায় পুলিশের যে নিরাপত্তার সঙ্গে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে দেখা যায় নেশার টানে কিন্তু এই অভিযুক্ত সীমান্ত এলাকায় আসে এবং পুলিশের গ্রেফতার। অনেক ধন্যবাদ তোমায়। ड्रग एडिक्ट था वो एक, इसीलिए 292 में पकड़ाया गया था। बाद में जब ढूंढा गया उसके भागने के बाद तो हमें पूरा यकीन था कि वो वापस पानी टंकी जरूर आएगा ड्रग एडिक्ट तो लेने, और वही हुआ। पानी टंकी आया था वो वापस ड्रग्स के एक पोच में कि उसको ड्रग्स मिलेंगे, तभी वो पानी टंकी में पकड़ा गया। ক্যানিংয়ে অস্ত্র কার্তুজ উদ্ধারের ঘটনায় 5 জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই গ্রেফতারির সংখ্যা আরো বাড়লো, আরো একজনকে আটক করেছে, আরো একজন গ্রেফতার হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েছে। ধৃতের নাম শান্তনু সরকার এবং যে বাড়িটা এই মুহূর্তে চম্পাহাটির এই বাড়ি থেকেই গ্রেফতার হয়েছে শান্তনু সরকার। এসটিএফ এর জালে আরো একজন। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই শান্তনুকে কি এর পরিচয়, কিভাবেই বা এসটিএফ এর জালে ধরা পড়লো, কি ভূমিকা ছিল এই শান্তনুর? আচ্ছা, একেবারে শান্তনু সরকার বিবাদী বাগের যে অস্ত্র বিপণন দোকান, সেই দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতেন এবং গত পরশুদিন এসটিএফ জীবনতলায় যে অভিযান চালায় সেখানে 4 জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে একজন জয়ন্ত দত্ত, যিনিও কিনা এই দোকানেরই কর্মচারী ছিলেন। পরে জানা যায় যে এই জয়ন্ত দত্তের মাধ্যমেই কিন্তু বেআইনি ভাবে কার্তুজ বাইরে পাচার হতো এবং ওই গত পরশুর অভিযান এবং গত গ্রেফতার করা হয়। 2টি দুনলা বন্দুক পাওয়া যায়। সেক্ষেত্রে এই বন্দুককে পাচার করতে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। জয়ন্ত দত্তকে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু তথ্য আসে এসটিএফ এর হাতে এবং তারপরই জানা যায় এই শান্তনু সরকার, যিনি কিনা এই বিবাদী বাগের দোকানে কর্মচারী ছিলেন, সে এই ধরনের অস্ত্র অর্থাৎ আর্মস পাচার করতো বেআইনি ভাবে। এবং শুধু কি এই 2টি বন্দুক নাকি আরো বাজারে এরকম বেআইনি অস্ত্র পাচার করেছিল, সেই বিষয়গুলিকে দেখার জন্যই কিন্তু গতকাল রাতে তাকে চাম্পাটি যে বাড়ি, সেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং আজই তাকে আদালতে তোলা হবে। শুধুমাত্র 190 এবং 2টি দুনলা বন্দুক নাকি আরো বেশ কিছু অস্ত্র বাইরে বেআইনি ভাবে এই জয়ন্ত এবং শান্তনু পাচার করে, সেই বিষয়টি খতিয়ে দেখতে এসছে। অন্যদিকে আজই দোকানের মালিক সহ আরো বেশ কিছু কর্মচারীকে ডাকা হয়েছে, কারণ দোকানের যে রেজিস্টারে কার্তুজ এবং অস্ত্রের সংখ্যা রয়েছে তার সঙ্গে দোকানে বর্তমান যে স্টক তার একটা বিশাল বড় গরমিল রয়েছে। অর্থাৎ পুলিশের স্ক্যানারে এখন বিবাদী বাগে সেই অস্ত্রের দোকান। অনেক ধন্যবাদ রৌনক। আমরা শুনবো ধৃত শান্তনুর মায়ের বক্তব্য। আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। ছেলে এনসিদাতে কাজ করতো। কোন দোকান? এনসিদা বন্দুকের দোকান। না 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 না, ওসব কোনো খবর, ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছিল, ও একদম নিডি ম্যান যাকে বলে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। আমিও তো ডেলহাউসিতে কাজ করতাম, কোনো দিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। ক্যানিংয়ের এই অস্ত্র কারবারে হাত বদলের কীর্তি সামনে আসছে। হাত বদল হলেই কার্তুজ অস্ত্রের দাম বেড়ে যেত। কিভাবে দাম নির্ধারণ হতো, আসুন আরো ডিটেলে জানি অমিতের কাছ থেকে। আমার সহকর্মী রয়েছেন টেলিফোনে। অমিত, তদন্ত করতে গিয়ে এই মুহূর্তে এসটিএফ যে সমস্ত তথ্য পাচ্ছে না, তারা দাবি করছেন যে অস্ত্র হাত বদল হলেই তার দামের কিন্তু ফারাক হতো বা তার দাম কিন্তু বদলে যেত বা দাম বেড়ে যেত। সেক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে দোনলা বন্দুক যদি 25 থেকে 30 হাজার টাকায় বিক্রি হয়ে থাকে লাইসেন্সধারী কোনো ব্যক্তির কাছে, সেইটি যখন এই কর্মচারী মারফত বাইরে অস্ত্র কারবারি বা যারা বেআইনি অস্ত্র কারবার করে তাদের কাছে বিক্রি হলে সেটির দাম নেওয়া হতো 50 থেকে 60 হাজার টাকা। এবং একজন বেআইনি অস্ত্র কারবারি সেটি কেনার পরে সেটি অন্য জায়গায় অন্যত্র বিক্রি করলে তার দাম কিন্তু আরো 1.5 থেকে 2 গুণ বা কখনো 3 গুণ বাড়িয়ে দিত। সেক্ষেত্রে চাহিদা মতো দাম বাড়তো, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে এসটিএফ এর তরফে। সেক্ষেত্রে এই যে জয়ন্ত বা শান্তনুকে যে গ্রেফতার করা হয়েছে
তারা বিভিন্ন অস্ত্র কারবারিদের কাছে এই সমস্ত আগ্নেয়াস্ত্র বা লাইভ কার্টিজ তারা বিক্রি করতেন। সে সমস্ত কেনার পর চাহিদা মতো যারা কিনতেন, মানে বেআইনি অস্ত্র যাদের লাগতো, তারা চড়া দামে এই সমস্ত অস্ত্র কিনে নিতে এমন তথ্য আসছে। সেক্ষেত্রে হাজি বা অন্যান্য যে তিনজন অস্ত্র কারবারি গ্রেপ্তার হয়েছে বা মিডলম্যান গ্রেপ্তার হয়েছে, তারা ফারুকের কাছে একটি দোনালা বন্দুক বিক্রি করেছিলেন। ফারুকের বাইরে আর কার কাছে বিক্রি করে সেটা এমন তদন্তের মধ্যে রয়েছে এবং কত দামে সেগুলো কেনা বেচা হয়েছে। যত হাত বদল হয়েছে ততই এইসব কার্তুজ অস্ত্রের আরো দাম বেড়েছে। অনেক ধন্যবাদ অমিত। একদিকে যখন এই জীবনতলার এই অস্ত্র কার্তুজ এগুলো কোথা থেকে এলো সে তদন্ত চলছে, তখন সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ। 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় গ্রেফতার ধৃতরা মোক্তার হোসেন এবং জাহাঙ্গীর হোসেন। 3টে আগ্নেয়াস্ত্র এবং 7 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেফতার। প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রণব, কি জানা যাচ্ছে? এই অস্ত্র কোথা থেকে এসেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা কারা রয়েছে এর সঙ্গে, কি জানা যাচ্ছে? দেখো, এরা অস্ত্র বিক্রি করার জন্যই এসেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তারপরে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কোন উদ্দেশ্যে তারা এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল এবং কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কাকে বিক্রি করার জন্য ছিল। সেই কারণে পুলিশ নিজেদের হেফাজতে আবেদন চেয়ে জঙ্গিপুর কোর্টে তোলা হচ্ছে এবং 5 দিনের আবেদন করেছে এবং পুলিশের দাবিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরো কোন অস্ত্রের চক্রের একটা সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছে আর কি সাগরদিঘি থানার পুলিশ। ধন্যবাদ প্রণব। লস্কর গাজীকে মনে আছে আপনাদের? দত্তপুকুরের লস্কর গাজী, যার মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল, মাথার খোঁজ এখনো পাওয়া যায়নি। সেই তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। চুরির বখরা বিবাদে দত্তপুকুরে খুন করা হয়েছিল বলে জানা যাচ্ছে। দত্তপুকুরে হযরত লস্করকে মাথা কেটে খুন করা হয়। খুনের তদন্তে নয়া তথ্য এসেছে পুলিশের হাতে। একজনকে গ্রেফতার করা হয়েছে। কয়েক মাস আগেই সোনা চুরি করে 3 জন, 400 গ্রাম সোনা চুরি হযরত, ওবায়দুল এবং জালিলে। আরো কি কি তথ্য সামনে আসছে কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কি কারণে খুনের মোটিভ জানা গেল? দেখো, এখনো পর্যন্ত যারা তদন্তকারী সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুটো কারণ উঠে আসছে। একটা হচ্ছে ত্রিকোণ প্রেম, যেটা ওবায়দুল এবং ওবায়দুলের স্ত্রীর সঙ্গে এই হযরতের একটা সম্পর্ক ছিল, তার থেকে এই খুন বলে প্রাথমিকভাবে তদন্তকারী বা পুলিশ মনে করছিল। অন্যদিকে আব্দুল জলিল, যা 10 দিন পরে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়, গতকাল তাকে বারাসাত তোলা হলে পুলিশ হেফাজতে রয়েছে, তখনই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ যেটা জানতে পারে যে চুরির বকরা অর্থাৎ একটি গ্যাং কাজ করতো, যারা মূলত ব্যারাকপুর এবং বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় তারা চুরি করতো। মাস 6 আগে উত্তরপাড়ায় একটি 400 গ্রাম সোনা চুরি বাড়ি থেকে, সেখান থেকে এই ওবায়দুল, জলিল এবং এই হযরত একই সঙ্গে সেই চুরির কাজ করেছিল বলে তদন্তকারী জানাচ্ছেন। এবং তারপরেই সেই চুরির বকরা নিয়ে পুরো টাকাটা, এই সোনাটা পুরোটাই আত্মসাৎ করেছে এই হযরত। ফলে তাকে ঠান্ডা মাথায় জলিলের বাড়িতে জলিল সহ আরো একাধিক এই যে চুরির গ্যাং, সবাইকে নিমন্ত্রণ করে সেখানে খাওয়া হয় এবং রাত যত গভীর হয় তখনই এই হযরতকে ঠান্ডা পানীয় মদ্যপান করিয়ে তাকে একটি ফাঁকা মাঠে কৃষিক্ষেত্রে নিয়ে যায়। সেখান থেকেই তাকে খুন করা হয় এবং তার মাথা থেকে অর্থাৎ তার ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় এবং এটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে বলে, অর্থাৎ চুরির বকরা নিয়ে গন্ডগোল, তার থেকেই এই হযরতকে খুন করা হয়েছে, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী বা পুলিশ এমনটাই কিন্তু জানাচ্ছেন। ধন্যবাদ জিয়াউল।